সাইকোলজিক্যাল জায়গাগুলো দেখি, সেখানে আমি দেখব যে রিসেন্ট লাইফ ইভেন্টস, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এগুলো অনেক সময় প্রেসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করলেও করতে পারে। এনভায়রনমেন্টাল স্ট্রেসার্স কিছু থাকতে হবে, মানে থাকতে পারে আর কি, be important in setting off either an initial or additional manic episode. কিছু স্ট্রেস এরকম থাকতেই পারে, বা কোনো একটা পাস্ট হিস্ট্রি আছে, কোনো আর্লি এক্সপিরিয়েন্স অফ অ্যাডভার্সিটি আছে, ছোটবেলায় খুব বাজেভাবে আমি ট্রিটেড হয়েছি, বড় হয়েছি, মানুষ হয়েছি খুব খারাপভাবে, আমার মধ্যে মুড ডিস্টারবেন্স থাকাটা ইজ কোয়াইট কমন। যদি আমরা এর ট্রিটমেন্ট দেখতে চাই, তাহলে দেখবো যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টও যেমন আছে, তেমনি সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও কিছু রয়েছে। খুব যে এখানে জিনিসগুলোকে স্পেসিফাই করা হয়েছে তা নয়, একটুখানি এখানে মেডিকেশনের জায়গায় খালি গ্রুপগুলো বলে দিয়েছে, লিথিয়াম ভালপ্রিক অ্যাসিড বা ডাইভালপ্রেট সোডিয়াম, এগুলোকে স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন তো দেওয়া যেতেই পারে, এরকম গুলো। আচ্ছা, একটা জিনিস যেটা ওই প্রথম দিকে আমি বলছিলাম, যে বাইপোলারকে আপনি ডিপ্রেশনের মধ্যে কেন ফেলবেন, কারণ একটা কজের জায়গা অনুযায়ী না, বিশেষ করে সাইকোঅ্যানালিটিক্যাল ভিউ পয়েন্ট অনুযায়ী মনে করা হয় যে ডিপ্রেশনটাকে ওভারকাম করার জন্য মানুষ একটা ম্যানিক রিয়াকশন ম্যানিফেস্ট করে। তাহলে মূল সমস্যাটা থাকছে কিন্তু ডিপ্রেশনে। কখনো আমি সেটাকে ওভারকাম করে ম্যানিক রিয়াকশন ম্যানিফেস্ট করছি, তখন সেটা আমার বাইপোলারে চলে আসছে, আর কখনো আমার ওইটা ওই ম্যানিক রিয়াকশন অব্দি যাচ্ছে, তখন সেটা ইউনিপোলার থাকছে। এরপর আমরা চলে যাই ইউনিট 3-তে, যেখানে অন্যান্য মুড ডিসঅর্ডার ডিউ টু জেনারেল মেডিকেল কন্ডিশন, এইসব ব্যাপারগুলো রয়েছে। সেখানে আমরা দেখব যেগুলো বেসিক্যালি এই একই রকম ধরনের ওই ব্যাপারগুলো থাকে, যে লস্ট ইন্টারেস্ট ইন অ্যাক্টিভিটিস বা সিগনিফিকেন্ট ইম্পেয়ারমেন্ট ইন ইম্পর্টেন্ট এরিয়াস অফ ফাংশনিং। কখনো কখনো পেশেন্টের মুড এলিভেটেড হয় যদি একটা ম্যানিক ফিচার্স তার মধ্যে থাকে, এরকম যদি হয়, বা কিছু কিছু ক্ষেত্রে স্যাডনেস থাকে, এমটিনেস থাকে, আবার এরকমও দেখা যায় কিছু কিছু ম্যানিক এপিসোডের ক্ষেত্রে ইলেশন, ওভার কনফিডেন্স একটা থাকে, ডেলিউশনাল থিঙ্কিং থাকে, ইনক্রিজ সেক্সুয়াল বিহেভিয়ার থাকে, রিস্কি বিহেভিয়ার ডিসপ্লে করার একটা টেন্ডেন্সি থাকে। এই সমস্ত জিনিসপত্রগুলো জেনারেল মেডিকেল কন্ডিশনের সঙ্গে দেখা যায়। মানে ধরুন অনেক কিছু কন্ডিশন, আমি হাইপোথাইরয়েডিজম বললাম, সেটা আরো অনেক জিনিস হতে পারে। এই যে দেখুন এখানে যেরকম বলেছে, পার্কিনসন্স ডিজিজ, সেরকম ক্ষেত্রে হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস, সিজার ডিসঅর্ডারের সঙ্গে হতে পারে, ডায়াবেটিস থাকলে ভীষণভাবে মুডের সমস্যা হয়, বিশেষ করে যাদের প্রলং ডায়াবেটিস আছে, মানে অনেকটা টানা ডায়াবেটিস, প্যারাথাইরয়েড ডিসঅর্ডার, থাইরয়েড ডিসঅর্ডার, এখানে হাইপো বলে বলেনি, কিন্তু ইট হ্যাপেন্স বেসিক্যালি বেশি হয় হাইপোতে। হাইপারেও কিছু না কিছু মুড ডিস্টারবেন্স হয়, ওখানে একটু ইলেটেড দিকে, একটু ওই হাইপার অ্যাক্টিভ, একটু ম্যানিক দিকে চলে যাওয়ার হাইপার থাইরয়েডিজমের সম্ভাবনা থাকে। তাছাড়া যদি হার্ট ডিজিজ থাকে, যদি এইচআইভি বা এইডস থাকে, ক্যান্সার থাকে, স্ট্রোক থাকে, অর্থাৎ যেখানে একটা সিরিয়াস মানে লাইফ রিস্ক হতে পারে, এরকম একটা কন্ডিশন, সেখানে লোকে জেনে বা না জেনে কিন্তু সেখানে একটা মুড ফ্লাকচুয়েশনের টেন্ডেন্সি রয়েই যায়। এর ট্রিটমেন্টের জন্য মেডিকেল ট্রিটমেন্ট, মানে মেডিকেশন করা তো ভীষণভাবেই জরুরি, এবং এছাড়াও সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও দরকার হয়। আসলে এই যে যত ইয়ের দিকে যাবে না, যত সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারের দিকে যাবে, দেখবেন কাউন্সেলিং এর কথা বলা হচ্ছে, সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, ওগুলোকে ছাড়তে বলছে না, অর্থাৎ কিছু না হলে একটা সাপোর্টিভ কাউন্সেলিং দরকার, কিন্তু তার সঙ্গে রাখতে বলছে মেডিকেশন, অর্থাৎ সাইকোথেরাপি চলবে, মানে প্যারালেলি উইথ মেডিকেশন ছাড়া ক্ষেত্রে সাইকোথেরাপি করা একটু অসুবিধে হয়। কেউ কি কিছু বলতে চান?
আই গেস নট। কেউ হ্যাঁ কি ম্যাম, বলতে আমার চান? একটা কোশ্চেন ছিল ম্যাম, একটা ডাউট ছিল ডায়াগনোসিসে। এটা হচ্ছে যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটাতে আপনি কিছু সিমটমস বললেন, যে হ্যাঁ, ক্যাটাটোনিক ফেজ প্লাস হ্যাঁ, কিছু হ্যালুসিনেশন ডিলিউশন। তো হ্যাঁ, ম্যাম এগুলো তো আমরা স্কিজোফ্রেনিয়াতেও দেখতে পাই। তাহলে হ্যাঁ, মানে ডিফারেন্সিয়েট কি করে করে আলাদা করবো? করবেন। কি করে আলাদা করবেন? এখানে মুড রিলেটেড মানে মুড রিলেটেড যে সিমটমস গুলো সেগুলো অনেক বেশি প্রমিনেন্ট থাকবে। অর্থাৎ স্কিজোফ্রেনিয়া ডিপ্রেশন থাকবে, কিন্তু এখানে ডিপ্রেশনটাই মেন থাকবে অ্যালং উইথ হ্যালুসিনেশন। এবং আরেকটা মেজর ডিফারেন্স, একটা ভালো প্রশ্ন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের প্রশ্ন। আমার এই 1 ঘন্টার ক্লাসে অত তো ঘন্টা সম্ভব হয় না। যেটা হয় স্কিজোফ্রেনিয়ায়, মানে এটা খুব ক্লিয়ারলি মাথায় রাখবেন যখন কোনো পেশেন্ট দেখবেন, মুড কংগ্রুয়েন্স যে ব্যাপারটা, মুড কংগ্রুয়েন্ট ডেলিউশন, মুড কংগ্রুয়েন্ট হ্যালুসিনেশন যে ব্যাপারটা, সেটা মুড ডিসঅর্ডারেই হয়। স্কিজোফ্রেনিয়া বা অন্য সাইকোটিক ডিসঅর্ডার যেই হবে না, তখন মুড একদিকে, ডেলিউশনের নেচার আর একদিকে যাবে। অর্থাৎ আমি হাসতে হাসতে বলবো, জানেন তো আমার মা মারা গেছে, কিংবা ভীষণ দুঃখ পেয়ে বলবো যে আমার কিছু একটা প্রমোশন হয়েছে বা এরকম। অর্থাৎ মানে আমি একটা খুব বাজে এক্সাম্পল দিলাম, কিন্তু মানে ইটস লাইক দ্যাট, মুড ইনকংগ্রুয়েন্ট। মানে আমার ভীষণ রিলেটেড হবে সিরিয়াস, না সিচুয়েশনের সঙ্গে কথাটা, তাই তো ম্যাম? একদম একদম একদম। মানে স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা যখন স্কিজোফ্রেনিয়া আলোচনা করবো, তো এরপর আমরা দেখবো এখানে, মানে আমার মনে হয় ব্লক 4টাই ওই স্কিজোফ্রেনিয়ার প্যারানোইয়ার উপর আছে। মানে ওখানে মেজর জায়গাটাই হচ্ছে না ইনকনসিস্টেন্সি, ইনকংগ্রুয়েন্স। একটা জিনিসের সঙ্গে আপনি আর একটা জিনিসের কোনো মিল থাকবে না। সে দুঃখের কথা আস্তে আস্তে বলবে, হাসির কথা ডিপ্রেসড হয়ে বলবে, এরকম টাইপের ব্যাপার থাকবে তার মধ্যে। কোনো খুব সিরিয়াস জিনিস বলছে আপনাকে, সেটা হাসতে হাসতে বলছে হয়তো। মানে এই এই যে ইনকংগ্রুয়েন্স, এইটা একটা খুব মানে, এটাই একমাত্র স্কিজোফ্রেনিয়ার লক্ষণ আমি বলবো না, কিন্তু এটা একটা ডেফিনেটলি মানে একটা ল্যান্ডমার্ক, যেটা কিনা মুড রিলেটেড যে সাইকোসিস, এটাও সাইকোসিস, কিন্তু এই যে মুড রিলেটেড যে ডিসঅর্ডার কথাটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দিস আর সাইকোসিস। এক্ষেত্রেও কিন্তু রিয়ালিটি ওরিয়েন্টেশন অনেকটাই নষ্ট হয়, কিন্তু সব থেকে বেশি নষ্ট হয় জানবেন স্কিজোফ্রেনিয়া। আপনি একজন ডেলিউশনাল ডিসঅর্ডারের পেশেন্টেরও দেখবেন ইনসাইট আছে, অন্তত সে এমন একটা গেট আপ দেবে আপনার সামনে, আপনার মনে হবে এই লোকটার ইনসাইট রয়েছে, ধোকা খেতে পারেন। কিন্তু স্কিজোফ্রেনিয়ায় ওই ব্রেকডাউন, ওই ডিসঅর্গানাইজেশনটা মানে একদম স্পষ্ট হয়ে যায় দিনের আলোর মতো। সেটা মানে আপনি এক কোয়েশ্চেন করছেন, সে আর একটা উত্তর দিচ্ছে, এই জিনিসটা হামেশা হয়। যেটা যেটা কিনা এই মুড ডিসঅর্ডার গুলোতে হবে, কিন্তু ও একটা ট্র্যাক রাখতে নিজের চেষ্টা করবে। কগনিটিভ ইম্পেয়ারমেন্টটা এক্ষেত্রে কম হয়, এক্ষেত্রে বেশি ঝামেলা করে মুড। সেই জন্যই এগুলোকে আলাদা করে মুড ডিসঅর্ডার বলা হচ্ছে। মানে আমি একটু বোঝাতে পারলাম কি খানিকটা? ইয়েস এত ম্যাম, হ্যাঁ ম্যাম, সংক্ষেপে, বুঝতে পেরেছি। এত সংক্ষেপে বোঝানো সম্ভব নয়, এগুলো কেস দেখতে দেখতে বোঝা যায়। মানে আমি এত সহজে জিনিসগুলোকে এত অল্প কথায় বলা যায় না। এক একটা কেসে ম্যাম, আপনি জিনিস, হ্যাঁ বলুন। আরেকটা ম্যাম ছিল ডাউট ম্যাম, হাইপোম্যানিকের যদি একটা এক্সাম্পল দেন। আচ্ছা, আমি এটা শেষ করে নিই এই জায়গাটায়, ওকে ম্যাম, আমার ওকে। আর 2-3টে ইয়েস স্লাইড ম্যাম, ইয়েস। আছে, আর সময় অনেকটা পেরিয়ে গেছে। আপনাদের 1 ঘন্টার ক্লাস কখনোই আমি 1 ঘন্টায় শেষ করতে পারি না, খুব কমই হয়। যাই হোক, সেটা হচ্ছে যে সাবস্টেন্স ইনডিউসড মুড ডিসঅর্ডার আমি আলোচনা করে নিয়েছিলাম অলরেডি, কিন্তু এখানে এইটুকু একটু ইলাবোরেট করার জায়গা হচ্ছে যেটা, যে এখানে ম্যানিক, হাইপোম্যানিক, মিক্সড, ডিপ্রেসিভ সব ধরনেরই এপিসোড দেখা যায়। অর্থাৎ মাতাল এবং পাগল যদি একসঙ্গে হয় আর কি, খুব বাজে ভাষায় বললে আর কি। মানে শুধুমাত্র যে অ্যালকোহলের সঙ্গেই যে এটার মানে মাতাল কথাটা বললাম ঠিকই, কিন্তু শুধু অ্যালকোহলের সঙ্গে যে সাইকোসিসের বা মুড ডিসঅর্ডারের সম্পর্ক আছে তা নয়, গাঁজা সাইকোসিসও হয়। দীর্ঘদিন ধরে একটা লোক গাঁজা খেতে খেতে সে তার মধ্যে হ্যালুসিনেশন, ডেলিউশন সব হয়। তো ডিফারেন্ট এগুলো কেন, মানে এই জিনিসটা হয় কেন, তার মানে এগুলো সবকটাই তো সাইকোঅ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স।
যে সাবস্টেন্সগুলো আমার দেহের ভেতরকার কেমিক্যাল সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সগুলোর ব্যালেন্স নষ্ট করে দিচ্ছে, তার ফলে আমার মধ্যে এই ধরনের সিমটমসগুলো আসছে। এবং আমি এখানে যেটা দেখবো, এটা প্রাইমারি মুড ডিসঅর্ডারের থেকে আলাদা অবশ্যই, কারণ এখানে এই জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্স, ড্রাগ ডিপেন্ডেন্স বা ড্রাগ অ্যাবিউজ বা ইনটক্সিকেশন থেকে, এবং সেটা ডেফিনেটলি তাকে এক্সামিন করলে পাওয়া যাবেই যাবে। হয় ইনটক্সিকেটেড বেশি দিন থাকার ফলে, ব্যবহার করার ফলে তার মধ্যে এই গন্ডগোলগুলো হবে, না হলে যদি ঝট করে বন্ধ করে দেয় সে, বা তাকে যদি বন্ধ করানো হয় ঝট করে, তাহলে উইথড্রয়াল স্টেটে তার এই এগুলো আসবেই। যখন তাকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তখন তো একটা একটা ফেজ থাকে যে সময় তার ওই কেমিক্যালগুলোর ইমব্যালেন্স হয়ে যায়, আবার যে কেমিক্যালগুলো তার বডি অভ্যস্ত ছিল সেখান থেকে তো সে অনেকটা সরে গেল হঠাৎ করে এক ধাক্কায়, তখন তাকে সাপোর্টিভ মেডিসিন দেওয়া হলো ঠিকই, কিন্তু তার নানান রকম কেমিক্যাল ইমব্যালেন্স হবে এবং সাইকোটিক তার ইয়ে হবে, আর কি ম্যানিফেস্টেশন হবে। এবং এখানে একটা সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্স এবং তার এফেক্ট নিয়ে কথা বলা আছে। এটা যে কোনো বইতে পাবেন যে কোন জিনিসের কি এফেক্ট হয়। মানে আমি একদম খুব সহজে বলছি, দুভাগে ভাগ করা যায়, স্টিমিউল্যান্ট অ্যান্ড ডিপ্রেসেন্ট। স্টিমিউল্যান্ট মানে যেটা আমাকে জাগিয়ে তোলে, একটু উত্তেজিত করে তোলে, আর ডিপ্রেসেন্ট মানে যেটা আমাকে ছিনিয়ে দেয়। তো এর মধ্যে অনেক ভাগাভাগি রয়েছে, এইখানে পড়লেই দেখতে পাবেন, যে কোনো জায়গায় যে কোনো নেট ফেট যেখানে খুশি দেখতে পাবেন। কিছু কিছু থাকে আবার যারা, যে ড্রাগগুলো অ্যাকচুয়ালি নিলে আমাদের মধ্যে হ্যালুসিনেশন তৈরি হয়, সেগুলোকে হ্যালুসিনোজেন্স বলা হয়, যেমন মারিজুনা, এলএসডি, এইগুলো। তো এই গেল ব্যাপার। এবং লাস্টলি ওই ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে ডিটক্সিফিকেশন প্রথম ভীষণ জরুরি, ফিজিক্যাল একটা রিহ্যাবিলিটেশন দরকার হয়, এখানে অনেক বেশি কাজ দেয় গ্রুপ সাইকোথেরাপি, এবং ওর মানে যেভাবে ও ডেলি লাইফে অ্যাডাপ্ট করতে পারবে এই জায়গাগুলোর উপর অনেক বেশি জোর দেওয়া হয়। এবং এই ট্রিটমেন্টগুলো জানবেন যেখানে সাবস্টেন্স অ্যাবিউজ হয়ে গেছে বা ডিপেন্ডেন্স হয়ে গেছে, সেগুলো লং টার্ম, মানে লং টার্মিং হয় আর কি, এবং খুব ডাউটফুল জায়গা থাকে যে অ্যাটল এটা থেকে লোকে বেরোতে পারবে কিনা। এবার আসি আপনার ওই হাইপোম্যানিকের কথায়। এখানে লোকটা হয়তো ওই জামা কাপড় জড়ো করে আগুন ধরিয়ে দেবে না, কিন্তু সে হয়তো বেজায় খরচা করতে আরম্ভ করবে, তার হাতে যেই টাকা আসবে এটা কিনবে ওটা কিনবে, এবং সেগুলো সবকটাই অযৌক্তিক খরচা, দরকার নেই। তাকে যদি আপনি বলেন যে এত খরচা করছো কেন, সে খেপে যাবে খানিকটা। বা তার হয়তো একটুখানি তখন দেখবেন মাথায় অনেক রকম আইডিয়াস আসছে, অদ্ভুত অদ্ভুত আইডিয়াস, এই বিজনেস করবো, তাই করবো, এই একটা বিরাট কিছু আমি করে ফেলবো। এই যে বিরাটের যে ব্যাপারটা আর কি, মানে ম্যানিয়ার হাইপোম্যানিয়ার তফাৎ একটা জায়গাতে, সিভিয়ারিটির তফাৎ। ম্যানিয়ায় সে অনেক মানে ফিজিক্যাল তার অ্যাক্টিভিটি হয়তো অনেক বেশি হবে, বা ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি হয়তো ম্যানিয়ায় বেশি হবে। বা স্কিজোফ্রেনিয়া উইথ মুড ডিসঅর্ডার দেখবেন পরে রোগগুলো আসছে আর কি, যেখানে দুটোই একসঙ্গে করছে, স্কিজোফ্রেনিয়াও আছে তার মুড ডিসঅর্ডারও আছে, দুরকম সিমটমসে দেখা যাচ্ছে। সেসব ক্ষেত্রে ব্যাপারটা আরো অনেক জটিল হয়েছে। তার সঙ্গে হয়তো দেখলেন লোকটা সাবস্টেন্স অ্যাবিউজ আছে, এর কোথা থেকে কি এলো আপনি ধরতে পারবেন। হাইপোম্যানিকে ওইটাই আর কি, একটা কন্ট্রোলড জায়গায় যদি থাকে, মানে সে নিজের জন্য বা তার পরিবারের জন্য একটু গোলমেলে হয়, কিন্তু ঠিক আছে বাইরের লোকের সঙ্গে তারা কোনো মতে একটা লেভেল অফ অ্যাডজাস্টমেন্ট হয়তো করে নিতে পারে, এইটুকুনি ডিফারেন্স। আমি কি বোঝাতে পারলাম? ম্যাম, ওই মানে ডিফারেন্সিয়েশন যে লাইনটা, ওটা মানে ম্যানিক এপিসোডে ফ্যামিলির মধ্যে থেকেও বাইরেও করছে জিনিসটা, আর করতে হাইপোম্যানিক পারে, হচ্ছে বাইরের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে, তাই তো ম্যাম? করতে পারে, করবেই বলছি। আচ্ছা দেখবেন আমি আচ্ছা। সবসময় এক্ষেত্রে একটা ভাষা ব্যবহার করি, এটা হতে পারে, আমি সবসময় মেবি দিয়ে বলবো, আমি কখনো বলবো না এটা হয় ওটা হয় ওটা হয়, হতে পারে, হওয়ার প্রবণতা আছে। কারণ কি হবে সেটা কিন্তু কপি বুকের মতন কখনোই আপনি পেশেন্ট পাবেন না, বিভিন্ন ভেরিয়েশন থাকে, বিভিন্ন ভেরিয়েশন।
আচ্ছা একটা সেকেন্ড আমাকে একটু টাইম দিন। ঠিক আছে, আজকে ইয়েটা